বিপিএলে ফিক্সিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ সাময়িক নিষিদ্ধ ৫ জন জড়িত নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। বুলবুলের স্বেচ্ছাচারিতার জন্য বড় ক্ষতি বিসিবির। সবশেষ বিপিএলে চুক্তি ছাড়াই অংশ নেয় নোয়াখালী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য ক্ষতি ১৪ কোটি টাকা। সময় কম পাওয়াতেই ২ বিপিএলে হযবরলা পাকিয়েছেন বুলবুল ফারুক। মন্তব্য সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের। ক্রিকেটকে ফিক্সিং মুক্ত করতে রাষ্ট্রীয় আইনের তাগিদ। কাল বছরের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে পিন্ডির স্মৃতি ফিরিয়ে আনতে চান শান্ত। ইনজুরিতে বাবরকে হারিয়ে ব্যাকফুটে শান মাসুদ। এবং মাসিক $২৬,০০০ বেতনে ওয়েলসের ক্রিস কোলম্যানকে হামজা জামালদের দায়িত্ব দিতে চায় বাফুফে। বনিবানা না হওয়ায় বাদ রোজারিও। শুরুতে ক্রিকেটের খবর। অবশেষে সামনে এলো বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিংয়ে জড়িতদের নাম। সন্ধ্যায় অফিসিয়াল এক ইমেইলে ৫ জনকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, যাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন সময় কাজ করা সামিনুর রহমানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং। বিপিএল ক্রিকেটার তুলে আনতে যতটা না ভূমিকা রেখেছে, তার চেয়ে অনেক বেশি আলোচনায় থেকেছে ফিক্সিং ইস্যুতে। তারকা ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা কলুষিত করেছে দেশের ক্রিকেটকে। কিন্তু বেশিরভাগ সময়ই ফিক্সিং এর বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রম। সবশেষ আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ জনের নাম প্রকাশ করেছে তামিম ইকবালের বোর্ড, যেখানে আছেন এক ক্রিকেটারও। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বারবারই ফিক্সিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছিল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটে কাজ করা অ্যালেক্স মার্শালকে এনে তদন্ত কাজও পরিচালনা করেছিল। দীর্ঘ তদন্তের পর ৯০০ পৃষ্ঠার রিপোর্ট তৎকালীন বোর্ডের হাতে তুলে দিয়েছিলেন মার্শাল। তবে ওই রিপোর্টে কাদের বিরুদ্ধে ফিক্সিং এর প্রমাণ পাওয়া গিয়েছিল তা থেকে গেছে আড়ালে। কেননা কোনো এক অজানা কারণে বুলবুলের বোর্ড কখনোই তা প্রকাশ করেনি। অনেকেরই সন্দেহ, হয়তো তার সামনে এলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা হতো। তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আর বসে থাকেননি। বুলবুলের সময়ে মাঠে গড়ানো বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। ১২তম আসরে ব্যাটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যাটার। এদিকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও প্রমাণ পেয়েছে বিসিবি। কাঠগড়ায় কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবিরের নাম রয়েছে বিসিবির ওই ইমেইলে। এছাড়া নবম, দশম ও একাদশ আসরে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকা সামিনুর রহমানকেও সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। অভিযুক্তদের নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এবারে টেস্ট সিরিজের খবর। বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের পরীক্ষা নাজমুল হোসেন শান্তদের সামনে। গত চক্রের ব্যর্থতা মুছে টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার উন্নতির কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে হাঁটুর ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। যদিও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 10টায়। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বছরের প্রথম টেস্ট, ঘরের মাঠে চ্যালেঞ্জটা বেশি স্বাগতিকদের। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে অর্জনের খাতা ছিল প্রায় শূন্য, মাত্র ১ জয়। ঘরের বাইরের সাফল্যের পরেও তাই টেবিলের ৭ নম্বরে থেকে মৌসুম শেষ করে টিম বাংলাদেশ। এবারের চক্রে তাই ভাগ্য বদলাতে চান নাজমুল হোসেন শান্ত। আর তা করতে শুরুতে যে জয়ের বিকল্প নেই মানছেন টাইগার টেস্ট অধিনায়ক। লাস্ট ২ বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে ৭ নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, ৪-৫ এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে, যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ পাকিস্তানেরও। শেষ দেখায় ঘরের মাঠে টাইগারদের কাছে ধবল ধোলাইয়ের স্মৃতি। প্রতিপক্ষের মাঠে মেন ইন গ্রিন সবশেষ টেস্ট জিতেছে বছর ৩ আগে। চলতি সিরিজে তাই আন্ডারডগ তকমা থাকবে পাকিস্তানির গায়ে।
অতিথিদের বড় পরীক্ষা নেবে টাইগার পেস ডিপার্টমেন্ট। রানা তাসকিনদের প্রশংসা করেছেন পাকিস্তান অধিনায়কও। তবে নিজেদের স্কোয়াডে বিশ্বাস রাখতে চাইছেন শান মাসুদ। কন্ডিশন যেমনই হোক না কেন মানিয়ে নেবার সামর্থ্য আছে, দাবি মেন ইন গ্রিন অধিনায়কের। তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি সম্ভবত এটি বাংলাদেশের সেরা আক্রমণ। আমরা 16 সদস্যের একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য 10 দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে। ঘরের মাঠে এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সেরা অর্জন একটা ড্র, তাও 12 বছর আগে খুলনায়। সে ম্যাচে দলের সেরা ব্যাটার ছিলেন সারফারাজ। এবার সেই ব্যাটারই পাকিস্তান দলের হেড কোচ। 2 বছর পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে ঘরের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার এসেছিল প্রোটিয়ারা। ওই সিরিজে ধবল ধোলাই হয় টাইগার্স। সাদা পোশাকে 2 দলের দেখা হয়েছে এখন পর্যন্ত 14 বার, যেখানে 11 জয় মেন ইন গ্রিনদের। বাংলাদেশের জয়ের সংখ্যাটা মাত্র 2। তবে টাইগারদের বিপক্ষে 2021 সালের পর আর জেতেনি পাকিস্তান। মিরপুরে সাদা পোশাকে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। টেস্টের 109তম ক্যাপ ওঠার দৌড়ে এগিয়ে এই বাঁহাতি ওপেনার। এছাড়া উইকেটে ঘাস থাকায় একাদশে 3 পেসার রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে শরীফুল নাকি এবাদত, সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে চূড়ান্ত করবেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের বেশ কিছু পরিচিত ক্রিকেটারের সঙ্গে টনি হ্যামিংয়ের একান্ত আলাপ। তবে টনি হ্যামিংয়ের জন্য পাকিস্তানের সময়টা খুব ভালো কাটেনি। এর আগে বাংলাদেশ যখন সেখানে সফরে গিয়েছিল তখন পাকিস্তানিরা হোয়াইট ওয়াশ হওয়ার পরে চাকরি খুঁয়েছিলেন এই পিচ কিউরেটর। এটা কিছুটা ঘাসও রয়েছে, যেখানে আসলে দিনের প্রথম সেশনে পেসাররা বড় ছড়ি ঘোরাতে পারে। সংবাদ সম্মেলনেও এমন কথাই শান মাসুদ বলেছেন। যদিও বা শান মাসুদ এতটুকু আত্মবিশ্বাসী তাদের স্কোয়াডে যে পেসাররা রয়েছেন যে কোনো কন্ডিশনে আসলে সামর্থ্যের প্রমাণ দিতে পারে। নাজমুল হোসেন শান্ত অন্যদিকে একই কথা বলেছেন। নিজেদের পেস ইউনিট নিয়ে বেশ গর্বিত এই টাইগার টেস্ট অধিনায়ক। তাসকিন, নাহিদ রানারা যেভাবে খেলছেন তাতে এই ম্যাচে বাংলাদেশ হয়তো এমনটাই চাইবে যে পেসাররা যেন শেষ পর্যন্ত কিছুটা হলেও সুবিধা পায়, কারণ কাগজে কলমে পাকিস্তানের এই পেস অ্যাটাকের থেকে এগিয়ে আছে স্বাগতিকরাই। তবে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ থাকবে নিজেদের একাদশ সাজানো নিয়ে। সম্ভাবনা রয়েছে তানজিদ তামিমের অভিষেকের। সবশেষ যে ফার্স্ট ক্লাস ম্যাচটা তিনি খেলেছিলেন গত বছরের নভেম্বরে, সেখানে কিন্তু 140 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং এই ব্যাটারের গড়টাও কিন্তু দারুণ, 40-এর বেশি। তবে তানজিদ তামিম শেষ পর্যন্ত অভিষেক করতে পারবেন কিনা, কিংবা বাংলাদেশ এই টেস্টে 109তম প্লেয়ারকে টেস্ট ক্যাপ উপহার দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ সাদমান এবং জয়ের যে জুটিটা রয়েছে সেই জুটিটা বাংলাদেশ দল ভাঙবে কিনা সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত অপেক্ষা দীর্ঘ হচ্ছে অমিত হাসানের সামনে। গেল বিপিএলের অব্যবস্থাপনার জন্য আমিনুল ইসলাম বুলবুল সহ গভর্নিং কাউন্সিলকে জবাবদিহিতার আওতায় আনা হবে, জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইন্টিগ্রিটি ইউনিটের বাধার পরও প্রভাব খাটিয়ে ফ্র্যাঞ্চাইজি দেয়া, বোর্ডের সঙ্গে চুক্তি ছাড়াই দল পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বর্তমান বোর্ড। বুলবুলের বোর্ডের স্বেচ্ছাচারিতায় বিপিএলে 14 থেকে 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবির। ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে আগামীতে বিপিএল না আয়োজনের পক্ষে তামিম ইকবাল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে বিশ্বব্যাপী সমাদৃত, সেখানে বাংলাদেশের লিগ যেন দুর্নামের আখড়া। বিপিএল যেখানে হতে পারত দেশের ক্রিকেটের ব্র্যান্ড, সেখানে ফিক্সিং আর মালিক পক্ষের অপেশাদারিত্বে দিনকে দিন অধঃপতন হয়েছে লিগের। 5 আগস্ট পরবর্তী পরিবর্তনের গল্প শুনিয়ে বোর্ডের দায়িত্বে এসে বিপিএল আয়োজন করেছেন ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। ফারুক কিছুটা লাভের মুখ দেখালেও আইসিসি, এসিসিতে কাজের অভিজ্ঞতা দেখিয়ে 14 থেকে 16 কোটি টাকা লস করে গেছেন বুলবুল। বর্তমানে দায়িত্বে না থাকলেও তৎকালীন দায়িত্বে থাকা কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিলেন তামিম। ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না,
আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করবো আর বিসিবি পে করবে। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোকরে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস। ওটা আমরা বোর্ডের ওয়েতেও প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস এন্ড গো ফরওয়ার্ড। এমন ক্ষতির মুখে পড়ার বড় কারণ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার আগে পেশাদারিত্ব বজায় না রাখা। যে নিয়ম বিসিবি করেছে সে নিয়মই ভঙ্গ করেছে তৎকালীন বোর্ড। এমনকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি পর্যন্ত করেনি তারা। নোয়াখালী আর সিলেট দুইটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল? বিসিবির মধ্যে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে নিতে হচ্ছে। আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টা তো আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে?